সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত জাহাঙ্গীরনগর ব্লকের। কারাগারে দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান হাজতের মধ্যে বসেই যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে। তল্লাশিতে খেপে গিয়ে বললেন, আমাদের ডিস্টার্ব করছেন। ৭১ কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত ইসলামী। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত জাহাঙ্গীরনগর ব্লকের। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সহ ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন। এ সময় ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না। অন্য দাবিগুলোর মধ্যে আছে ২৪ ঘন্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করতে হবে, পর্যাপ্ত সড়ক বাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনের গতি পরিমাপ রাখতে হবে। নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে। নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সব রিকশা চালকের প্রশিক্ষণ থাকা সাপেক্ষে নিবন্ধন দিতে হবে। অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে। আমাদের ডিস্টার্ব করছেন, তল্লাশিতে খেপে গিয়ে বললেন দরবেশ। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার উপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। গতকাল মঙ্গলবার কালের কণ্ঠে কারাগারের তৎপর দরবেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য একসঙ্গে হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্র বিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এ ধরনের আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এক কারা কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকেই প্রভাবশালী। ফলে তাদের সতর্কতার সঙ্গে ডিল করতে হয়। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা রক্ষীদের উপর নাখোশ হয়েছেন। তারা ধমকের সুরেও কথা বলেছেন। তিনি বলেন, কারা কর্মকর্তারা এ ধরনের বন্দী নিয়ে উভয় সংকটে পড়েন। একদিকে এই বন্দীরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন। কারারক্ষীদেরও তাদের সমীহ করে চলতে হয়। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছে কিনা। সূত্র জানায়, প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়ম কানুন মানছেন না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে শীর্ষ পর্যায়ের ৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শাস্তি হিসাবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানতে চাইলে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, আমরা কারাগারে নজরদারি বাড়িয়েছি। কোনো বন্দী যাতে বিধি বহির্ভূত সুযোগ নিতে না পারেন সেগুলো খেয়াল রাখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ২০০৭ সালে 111-এর পর গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান সহ অনেক প্রভাবশালী। সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে রাখা হয়েছিল তৎকালীন পুরান ঢাকার ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী সেলে। তাদের ডিভিশন দেওয়া হয়েছিল। ওই বছর তাদের কক্ষ থেকে মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।
এরপর শাস্তি হিসাবে তাদের ডিভিশন বাতিল করা হয়েছিল। অনেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দূরের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জানতে চাইলে কারা বিশেষজ্ঞ ও সাবেক ডিআইজি প্রিজন্স মেজর শামসুল হায়দার সিদ্দিকী বলেন, প্রভাবশালী বন্দীদের নিয়ন্ত্রণ করাটা কঠিন। কারাগারে অনিয়ম করলে সাধারণ বন্দীদের শাস্তি দেওয়া যায়, কিন্তু মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তিদের সে ধরনের শাস্তি দেওয়া হয় না। তবে তাদের জন্য কারাগারে বদলি, ডিভিশন বাতিল, পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধের মতো শাস্তি দেওয়া যায়। কারা কর্তৃপক্ষ তার ঝুঁকি বিবেচনায় শাস্তির ব্যবস্থা করেন। কারা সূত্র জানায়, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 68 ভিআইপি বন্দী আছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন আনিসুল হক, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফারুক খান, আম উবায়দুল মুক্তাদির চৌধুরী, ইমরান আহমেদ, টিপু মুন্সি, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আছেন সাবেক এমপি হাজী সেলিম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি কাজী জাফরুল্লাহ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, শহীদুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। ৭১ কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত ইসলামী। ৭১ জামায়াত ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবেও প্রমাণিত হয়, তাহলে জামায়াত দলীয়ভাবে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ১৫ বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র্যালি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। তিনি বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসাবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে, কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আলোচনায় রয়েছে জোরে সোরেই। অবশ্য এ নিয়ে রাজনৈতিক মতবিরোধ এবং কূটনৈতিক চাপও অব্যাহত রয়েছে। দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে নানা বিতর্ক চলছে এবং বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপও আসছে। বিএনপি তাদের মতামত দিয়েছে যে সব দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। আবার জামায়াতের বক্তব্য হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, বরং দলটির অপকর্মের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দমন পীড়ন এবং হত্যার অভিযোগের কারণে দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে। রাজনীতিতে আওয়ামী লীগও সমান সুযোগ পাবে, সরকারের দিক থেকে তেমন উদ্যোগ প্রত্যাশা করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেন, অবশ্যই, এবং আমরা আশা করি অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তুলে ধরবেন। এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। একই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারকে সমর্থন করে তার দেশ। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তারা। তিনি বলেন, বিএনপি চায় সব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। এ অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে? আওয়ামী লীগ প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্য। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে থাকা পক্ষগুলোর মধ্যে মতবিরোধ প্রথমে স্পষ্ট হয় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে।
এরপর আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বিএনপির দিকে রীতিমতো সন্দেহের আঙুল তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে যেতে চায়। 6 নভেম্বর পঞ্চগড়ে এক বক্তৃতায় এ অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে অনুমোদন বা অনুমোদনহীনতা কোনোটাই করব, সেটা আমাদের কর্ম না। কর্ম জনগণের যে আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে কিনা বা ফ্যাসিবাদী গণহত্যাকারী দলকে বাংলাদেশের রাজনীতিতে আহ্বান করবে কিনা। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না, যোগ করেন তিনি। অবশ্য এদিনেই পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুক, চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। তবে বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, সে বিষয়ে মির্জা ফখরুলও একাধিকবার কথা বলেছেন। নভেম্বরের শুরুতে জাতীয় পার্টি এবং বৈষম্য বিরোধী সহ কয়েকটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বলেছিলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? আনপ্লেজেন্ট বাট নেসেসারি। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকে সমর্থন পায়। এই সরকারের সাথে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন পশ্চিমা দেশগুলোর ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এমন পশ্চিমা দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ প্রশ্নে সরকারের সাথে ভিন্নমত পোষণ করছে বলেই মনে হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, কারণ বন্ধু রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, কাউকে এক্সক্লুড করতে বাইরে রাখতে গেলে সংঘাতের আশঙ্কা বাড়ে। সেজন্যই বন্ধু রাষ্ট্রগুলো তাগিদ দিচ্ছে যাতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নেওয়া যায়। এটা আনপ্লেজেন্ট বাট নেসেসারি, যোগ করেন তিনি। কূটনৈতিকদের যে তৎপরতার কথা বলা হচ্ছে তা অস্বাভাবিক নয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক শাহাব এনাম খান। আওয়ামী লীগের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তীব্র ক্ষোভের ব্যাপারটি তাহলে কিভাবে দেখা হচ্ছে, এমন প্রশ্নে অধ্যাপক খানের বিশ্লেষণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র সম্পর্কে ধ্যান ধারণার সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা ফারাক আছে। বিদেশিরা যেভাবে বাংলাদেশের দলগুলোকে দেখছে সেভাবে বাংলাদেশের জনগণ সবসময় দেখছে বলে মনে হয় না, বলেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষকের ধারণা আগামীতে কূটনৈতিকদের তরফে এমন তৎপরতা আরও বাড়তে পারে। রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চাপের প্রভাব কি? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের কথা বলে আসছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য বুধবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ যদি আবার জনগণের কাছে আসতে চায়, তাদের অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। কিন্তু গণতন্ত্রের কথা বললে সব দল মত বিশ্বাসের সুযোগ থাকা দরকার। সেই সুযোগগুলোর মধ্যে কাকে নাগরিকরা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না, সেটা আইনগত বিধান দিয়ে আটকে দেওয়ার চেষ্টা খুব একটা কাজ করে না, বলেন অধ্যাপক ইসলাম। তার মতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির বরাত দিয়ে অধ্যাপক ইউনুস যা বলেছেন তাকে এন্ডোর্সমেন্ট কিংবা সরকারের সুনির্দিষ্ট অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। বিএনপি একটা পক্ষ মাত্র, অন্য যে পক্ষগুলো আছে তাদের সবার মধ্যে যদি একটা বোঝাপড়া তৈরি না হয় বিষয়টা সহজ হবে না, যোগ করেন তিনি। আবার কূটনীতিকদের মতামত যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বোঝাপড়ার সঙ্গে না মেলে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে করেন অধ্যাপক মারুফুল ইসলাম। আন্তর্জাতিক মহলের মনোভাবের ব্যাপারে একই মত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরেরও। তিনি বলেন, কূটনৈতিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা হলেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর। হুমায়ুন কবির বলেন, তারা আমাদের সহযোগী, তাদের সহযোগিতা ভবিষ্যতেও লাগবে। তাদের কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে ভালো হবে আমাদের জন্য।